আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ক্লাস পার্ট 1। তাই চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল আমরা ওপেন করে নেব। আমি একটি ফাইল ওপেন করে নিলাম। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে আপনার পূর্বে সেভকৃত ফাইলগুলো কিন্তু ওপেন করে নিতে পারবেন। কীভাবে? এখানে ফাইলে যাবেন, ওপেনে যাওয়ার পর এখানে যে ফাইলটির উপরে ক্লিক করবেন সেই ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে খুব সহজে। আমি এই ফাইলটিকে ওপেন করে নিলাম। তারপর বন্ধুরা লক্ষ্য করুন, এখানে আমি গত ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম মেনু বার সম্পর্কে। মেনু বারের পরিচিতিগুলো দেখানোর চেষ্টা করেছে এবং সাব মেনুগুলা, কিন্তু প্রত্যেকটা মেনুর অধীনে অসংখ্য সাব মেনু রয়েছে। এগুলো আমরা বাই একটার পর একটা আমরা দেখব, আস্তে আস্তে সব কিছু আমরা শিখব। আরেকটি কথা বলতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজটি করতে চাই বা শিখতে চাই তাহলে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার স্কিলটা ডেভেলপড হবে। তাই অবশ্যই বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিও 10 মিনিট, 12 মিনিট বা 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিটের ভিতরেই কিন্তু আমি চেষ্টা করব কভার করার জন্য। তো অবশ্যই এই 20 মিনিটের ভিডিওটা দেখে যদি আপনি এই কাজটুকু 20 মিনিটের কাজটুকু যদি আপনি প্র্যাকটিস করতে চান বা আয়ত্ত করতে চান বা এটা দ্বারা আপনার স্কিলটা ডেভেলপ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে যথেষ্ট সময় দিয়ে বাকি কাজগুলো প্র্যাকটিস করতে হবে। আশা করি যদি আপনি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একজন স্মার্ট একজন ইউজার হয়ে যাবেন, একজন বস হয়ে যাবেন। এক কথায় বললে আমি বলতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের একজন বস হয়ে যেতে পারবেন। যাই হোক বন্ধুরা, কথা না বলে আমরা আজকে চলে যাচ্ছি এখন আমাদের মূল কাজে। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি আমি প্রথমেই একটি ফাইল আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা আমাদের আজকে মূল টপিকটা হচ্ছে ফ্রন্ট স্টাইল। আমরা কীভাবে ফ্রন্টের স্টাইলটা ইউজ করব, বিভিন্ন রকমের ফ্রন্ট স্টাইল কীভাবে ইউজ করব। দেখুন, আমি যদি কিবোর্ডে যদি লিখি, জাস্ট আমি লিখব learning bd institute লিখলাম, learning bd institute। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, learning bd institute আমি একটা সেন্টেন্স বা আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখেছি। এখানে এটার স্টাইলটা মনে করেন আপনার পছন্দ হয় নাই বা আরও সুন্দর একটা চমৎকার স্টাইল এখানে কিভাবে ক্রিয়েট করব। দেখুন, এটাকে সিলেক্ট কিভাবে করব। মাউসের লেফট বাটনের কিটা চেপে ধরবো, এখানে কার্সার রাখা অবস্থা, এইখানটায় কার্সার রাখা অবস্থা মাউসের লেফট বাটন অর্থাৎ বাম পাশের বাটন। মাউসে কিন্তু দুইটা বাটন রয়েছে, একটা লেফট বাটন আর একটা রাইট বাটন। তো লেফট বাটনটা এখানে কার্সারটা রাখবো, এখানে এনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে এই যে শুধু এখানে যে একটা একটা দাগ লড়ছে, কিন্তু ইর সামনে যে মূলত একটা জলে নিবু করছে একটা লাইন। এই লাইনটা এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে বসে যাওয়ার পরে ঠিক এই লাইনটির উপরে লেফট বাটন চেপে ধরবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে এইরকমভাবে টানবেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে। আরও কীভাবে সিলেক্ট করা যায়, সাপোজ ধরেন এখানে কার্সারটা রাখার পরে আপনি যদি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে যদি আপনার ডান পাশের এরো কিটা এরকমভাবে যদি প্রেস করেন একটা একটা করে, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা সিলেক্ট হয়ে যাবে। এই হলো 2 নাম্বার সিলেক্টের পদ্ধতি। আবার যদি অন্য একটা সিস্টেমে যদি আমরা এই লেখাটুকুকে সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব। দেখুন, এই লেখাটার উপর আমি মাউসটাকে কয়েকটা ক্লিক করে দেবো, মাউসে কি কয়েকটা ক্লিক করে দেবো, 2টা ক্লিক করলাম, আবার হইল না, একদম আপনি চোখ বুজে কয়েকবার ক্লিক করবেন। দেখুন, ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমার এটা দেখুন সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ 3 থেকে 4টা ক্লিক একসাথে করে দেবেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা ফ্রন্টটার স্টাইলটা কীভাবে চেঞ্জ করব। দেখুন, ফ্রন্টের স্টাইলটা এইখানে দেখুন, ফ্রন্টের ড্রপডাউনের ঘরে এটা হচ্ছে ফ্রন্টের ঘরে ড্রপডাউনের উপরে একটা ক্লিক করব। তারপর দেখুন এখানে অসংখ্য ফ্রন্ট কিন্তু আছে, এখানে কিন্তু শত ফ্রন্টের স্টাইল কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি এখান থেকে যে কোনো ফ্রন্টের স্টাইল কিন্তু আমরা এখান থেকে চুজ করে নিতে
পারে, এখান থেকে সোর্স করে নিতে পারে। যেমন আমি যদি এই স্টাইলটা যদি সোর্স করে দেখুন, এই স্টাইলটা কিন্তু হয়ে গেল, আমাদের লেখাটা কিন্তু এই স্টাইলে হয়ে গেল। সাপোজ ধরুন এটাও আপনার পছন্দ হলো না, তো এখান থেকে আবার যাবো, এখানে যাওয়ার পরে দেখুন এখান থেকে আর কোন স্টাইলটা আপনার পছন্দ হবে। হ্যান্ড রাইটিং স্টাইল রয়েছে এবং বিভিন্ন রকমের স্টাইলিস্ট ফন্ট রয়েছে। দেখুন এটা যদি নিয়ে আসতে চাই, দেখুন এরকম একটা লুকিং কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ আর্টিস্টের মতো একটা লুকিং চলে আসছে। এছাড়া যদি আরও এখান থেকে আরও কী কী স্টাইল আপনি নিয়ে আসতে পারবেন, দেখুন জাস্ট এখানে স্টাইলের কোনো অভাব নেই, স্টাইলের কিন্তু কোনো অভাব নেই, শত 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 স্টাইল কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনি যে স্টাইলটি এখানে মাউসটা ড্রাগ করবেন, অথবা এই যে এখানে এই পয়েন্টার ধরে যদি টান দেন তাহলে কিন্তু উপরে নিচে যাওয়া যাবে, অথবা মাউসের যে চাকাটা রয়েছে, মাউসের চাকায় যদি আপনি মুভ করেন, মাউসের চাকাটি যদি মুভ করেন তাহলেই কিন্তু আপনার এখানে উপরে এবং নিচে যাইতে পারবেন। যাই হোক, আমরা আপাতত কোন ফন্টটা রাখবো, দেখুন এখানে যদি হ্যান্ড রাইটিংয়ের মতো একটা ফন্ট নিয়ে আসতে চাই, তাহলে এইরকম একটা ফন্ট যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করে দেব। দেখুন এই স্টাইলের ফন্টটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে যদি আমরা একটু ফন্টের সাইজটাকে যদি একটু বড় করতে চাই, তাহলে দেখুন এইখান থেকে ফন্টের সাইজের গড় এইখান থেকে এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইচ্ছা মতো সাইজটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবো। সাপোজ এখানে রয়েছে সর্বোচ্চ কত, 72 পর্যন্ত। এখন মনে করুন 72 পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আর এখানে কিন্তু আর নাই সাইজ, তাহলে কি করব, এর থেকে আর কি বড় করতে পারবো না? অবশ্যই এর থেকে আরও বড় করতে পারবো। তখন যে কাজটা করতে হবে, দেখুন এইখানটায় মাউসটা ক্লিক করবেন, যে 72 লেখা রয়েছে এখানে মাউসটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কার্সারটা কিন্তু এখানে বসে যাবে। বসে যাওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেসের মাধ্যমে এটাকে আমরা মুছে দিব। মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমরা এখানে লিখবো সাপোজ 100। দেখুন 100 লেখার পরে আমি যদি বাইরে ক্লিক করি তাহলে হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে যদি এন্টারে হিট করি তাইলেও কিন্তু হয়ে যাবে। দেখুন আমাদের এই সাইজটা কিন্তু 100 হয়ে গেছে। 100 হয়ে যাবে। এটাকে সিলেক্ট করবেন, ফন্টটাকে সিলেক্ট করার পরে এইখানটা একটা ক্লিক করে এখানে জাস্ট লিখে দিব 100। আমাদের সাইজটা কিন্তু কি 100 হয়ে গেল। এভাবে চাইলে আপনি যত বড় করতে চান তত বড় কিন্তু এখান থেকে করতে পারবেন। ফন্টের সাইজ বড় করা শিখে ফেললাম। আশা করি আপনারা ফন্টের সাইজ কীভাবে বড় করতে হয়, কীভাবে ছোটো করতে হয় তা কিন্তু করতে পারবেন। এখন ধরুন স্পেসিফিক কোনো অক্ষর বা কোনো অংশকে যদি আমি ছোটো বড় করতে চাই তাও কিন্তু করতে পারবো। দেখুন আমি এই বিডির 2টা অক্ষরকে আমি ছোটো করবো, বড় করবো। এখান থেকে কিন্তু আপনার এই সাইজের অপশন থেকে সাইজটা কমিয়ে বা বাড়িয়েও কিন্তু বড় ছোটো করা যাবে। অথবা এইখানে দেখুন ক্যাপিটাল লেটার একটা বড় সাইজের একটা এ রয়েছে এবং ছোট সাইজের একটা এ রয়েছে। এটাও কিন্তু ছোট বড় করার অপশন। এখানে আপনি এই ছোট এটাতে যদি একটা ক্লিক করেন তো এক সাইজ ছোট হবে, এভাবে কিন্তু আপনি ছোট করতে পারবেন। এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি বড় করতে পারবেন। যাই গেল ফন্টের সাইজ ছোট করবেন কীভাবে, বড় করবেন কীভাবে, এই বিষয়টি এবং ফন্টের স্টাইল কীভাবে চেঞ্জ করতে পারবেন, এই 2টা বিষয় আমরা শিখে ফেললাম। এখন আসুন ফন্টকে কীভাবে আমরা একটু বোল্ড করব বা গাঢ় করব। কোনো একটা হেডলাইন দেওয়ার সময় কি আমাদের কোনো একটা লেখাকে গাঢ় করার প্রয়োজন হয়, তখন আমরা এটা কীভাবে করি, দেখুন এই লেখাটাকে আপনি টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখানে দেখুন এই ফ্রন্টের নিচে রয়েছে বি, এই বিতে একটা বি মানে বি ফর বোল্ড, বোল্ড অর্থাৎ বিতে একটা ক্লিক করে দেবো। দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেল, অনেকটা গাঢ় হয়। কীভাবে করলাম আবার আমি দেখাচ্ছি। বিতে ফ্রন্টের নিচে জাস্ট বিতে ক্লিক করব। একবার ক্লিক করলে কিন্তু এটা আনবোল্ড হবে, আরেকবার যদি ক্লিক করি তাহলে বোল্ড হবে, বোল্ড হয়ে গেল। তারপর দেখুন আবার এই পাশে রয়েছে একটা আইয়ের মতো অপশন। এই আইটা কি, এটা হচ্ছে আই ফর ইটালিক, অর্থাৎ টেক্সটকে ইটালিক একটু বাঁকা করে যদি আপনি ডিজাইনটা করতেছেন তাহলে ইটালিক করে দেবো। দেখুন আমি ইটালিক করে দেখাচ্ছি। একটা ক্লিক করে দিলাম, দেখুন লেখাটা একটা বাঁকা স্টাইলের মতো হয়ে গেলো। আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার সোজা হয়ে গেল। দেখুন একবার ক্লিক করলে বাঁকা হয়ে যাচ্ছে, আবার একটা ক্লিক করলে সোজা হয়ে যাচ্ছে, তাহলে বাঁকাই রেখে দিলাম।
তারপরে দেখুন এই পাশে ইউ ইউ এর মতো একটা চিহ্ন রয়েছে, এখানে ইউ ফর আন্ডারলাইন। ইউতে যদি একটা ক্লিক করে দেখুন নিচে একটা লাইন চলে আসছে, আমার লেখাটার নিচে কি একটা লাইন কিন্তু এখানে চলে আসছে। তো এই লাইনটা যদি আমার দরকার হয় তাহলে কোথায় টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে ইউতে একটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু আন্ডারলাইনটা চলে আসবে। তবে মনে করেন একটা লাইন কিন্তু এখানে চলে আসছে, এখানে কিন্তু আরও অনেক রকমের আন্ডারলাইন রয়েছে। তাহলে এগুলো আমি দেখব কিভাবে, তাহলে এই যে ড্রপ ডাউনের উপরে ক্লিক করব, তারপরে দেখুন এখান থেকে আপনি যে স্টাইলের আন্ডারলাইন প্রয়োজন হয় সেই স্টাইলটি কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, তা আমি এই স্টাইলটি নিয়ে আসলাম এখানে আন্ডারলাইন হিসাবে। তো আমরা কিন্তু একটা টেক্সটের ফ্রন্টের স্টাইলটা কেমনি চেঞ্জ করতে শিখলাম, তারপরে সাইজ কেমনি চেঞ্জ করতে শিখলাম, তারপরে ফ্রন্টকে কীভাবে বোল্ড করতে হয়, কীভাবে ইটালিক করতে হয়, কীভাবে আন্ডারলাইন করতে হয়, এই বিষয়টা কিন্তু আমরা শিখে ফেললাম। যাই হোক, এখানে যদি আরও কিছু ইফেক্ট আমরা ইউজ করতে চাই তাহলেও কিন্তু ইউজ করতে পারবো। যেমন ধরুন এইখানটায় রয়েছে অনেক সময়, বিশেষ করে অ্যাডের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায়। যেমন এই যে বাংলা বিডি লেখাটা আগে ছিল, এখন আমরা ব্যবহার করব না। তাহলে বিডিটা চেঞ্জ হলে দেখুন এইখানে একটা লাইন চলে আসছে, এই লেখাটার মাঝখানে একটা ক্রস চিহ্ন চলে আসছে, অর্থাৎ এই লেখাটা কেটে দিলাম। কেটে তারপরে আমি কি লিখলাম, আমি নর্মাল একটা বিডি লিখবো, এরকম এই বিডিটা এরকম লিখবো। তারপরে এটা স্টাইলটা আমি চেঞ্জ করে দিলাম, এটার স্টাইলটা আমি চেঞ্জ করে দিলাম, যে আগে বিডি ছিল এরকম, এখন বিডি এরকম হবে না, এখন বিডিটা এরকম হবে। তাহলে এটা আমি কেটে দিলাম। এরকমভাবে যদি কোনো একটি টেক্সটের মাঝখানে দাগ টানতে হয় তাহলে আমরা কোত্থেকে টানবো, এই অপশন থেকে। এখানে রয়েছে কি, এই অপশন থেকে যে ক্রস চিহ্নিত ABC দেওয়া আছে, এটার উপরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ক্রস হয়ে যাবে। তারপরে দেখুন এখানে রয়েছে x2 অর্থাৎ x স্কোয়ার। এটা সাধারণত গাণিতিক কাজে আমরা ব্যবহার করে থাকি। যেমন এক্সের নিচে 2 মানে এটা কি, 2টা এখানে সাবস্ক্রিপ্ট অবস্থা রয়েছে, এবং এখানে এক্স স্কোয়ার মানে কি, 2টা এখানে সুপারস্ক্রিপ্ট অবস্থা রয়েছে। এটা আমরা গাণিতিক সমীকরণ ব্যবহার করার সময় এই দুইটা জিনিস কাজে লাগে। এটাও আমরা হয়তো বাই দ্য বাই শিখবো আশা করি। তারপর দেখুন এখানে ডান পাশে রয়েছে আরও 2-3টি অপশন রয়েছে। এখানে এই অপশনগুলোর কাজ কি, এগুলো আমরা একটু দেখে নিই। এখানে এই যে এখানে স্টাইলিশটা একটা এর মতো একটা চিহ্ন রয়েছে, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট, এটা হচ্ছে আপনার টেক্সট হাইলাইটস কালার, এটা হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে কি ক্লিয়ার অল ফরম্যাটিং। এগুলা কি বাই দ্য ওয়ে আমরা দেখি। এখানে প্রথমেই যদি আমরা এই টেক্সটের আমরা একটা ইফেক্ট দিতে চাই তাহলে এটা কীরকম হবে দেখুন। আমি এটাকে সিলেক্ট করব, যে কোনো ইফেক্ট বা যে কোনো স্টাইল যখন আমরা কোনো টেক্সটের উপর করবো, প্রথমেই শর্ত হলো ওই টেক্সটটাকে কী করবো, আমরা ওই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপর দেখুন এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে কিছু স্টাইল, ফ্রন্টের কিছু স্টাইল চলে আসলো, অর্থাৎ ওয়ার্ড আর্টের মতো কিছু স্টাইল চলে আসলো। ইচ্ছা করলে আমরা এই স্টাইলগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি কোনো একটা লেখার মধ্যে। দেখুন আমি এই স্টাইলটা ওই স্টাইলটি ইউজ করলাম বা এটা ইউজ করলাম, এটা দেখুন লেখাটা আমার এরকম হয়ে গেল। এটা হচ্ছে আমাদের আর্ট বলা হয় এটাকে। এই স্টাইলটা আমরা এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারি। তারপর দেখুন এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, তা আবার আমি এইটুকু টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে AB চিহ্নিত অপশন থেকে, অর্থাৎ টেক্সট হাইলাইটস কালার থেকে এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউন থেকে দেখুন এখানে কালার চলে আসছে, এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারি। এই কালারটা সোর্স করলাম। তারপরে এখন টেক্সটের কালারটা কিন্তু আমি এখানে সোর্স করে নিই। যাই হোক এটা মোটামুটি ভালোই দেখাচ্ছে, এখানে আমি দেখাচ্ছি না, আমি ওই নিচের টেক্সটটার মতো দেখাচ্ছি। টেক্সট কালারটা আমরা কীভাবে ইউজ করব দেখুন। আমি যে টেক্সটে কালার ইউজ করবো সেই টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে টেক্সট কালার অপশন থেকে এখানে আমরা ড্রপ ডাউনে যাব। ড্রপ ডাউনে যাওয়ার পরে দেখুন এখানে বিভিন্ন কালার রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন কালার সোর্স করে দিতে পারি। আমি সাপোজ এই কালারটা, যে কোনো একটা কালার আমি সোর্স করব, এই কালারটা সোর্স করলাম। দেখুন আমার লেখাটা কিন্তু ওই কালারের হয়ে গেল। ইচ্ছা করলে আমি এখানেও কিন্তু ব্যবহার করতে পারি, সমস্যা নাই। এখানে ব্যবহার করলে হয়তো আমার আর্টটা বা স্টাইলটা হয়তো একটু অন্যরকম হয়ে যাবে। এই যে দেখুন আমি এইখানেও কিন্তু ব্যবহার করতে পারি। দেখুন চমৎকার একটা লকিং কিন্তু এখানে চলে আসছে, এটার মতো আমি দিলাম। দেখুন মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এই হচ্ছে আপনার একটা টেক্সটকে বিভিন্নভাবে কীভাবে সাজানো যায়, একটা টেক্সটের
ফ্রন্ট সাইজ, তারপরে বোল্ড, ইটালিক, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা করতে পারি। এখান থেকে একটা ডকুমেন্টকে কি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই কাজগুলো জানার কোনো বিকল্প নেই। এখন চলুন এই ফাইলটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভ করব কিভাবে? নর্মালি কিন্তু Ctrl+S, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলে কিন্তু সেভ হয়ে যায়। তারপরে যদি মনে করেন আমি আগে কিন্তু এই যে ফার্স্ট ক্লাস 2 ফাইলটাকে ওপেন করেছিলাম, ওপেন করে আমি এইটুকু এক্সট্রা কাজ আমি আজকে করেছি। এখন চাচ্ছি এই ফাইলটা, এই ফার্স্ট ক্লাস 2 ফাইলটা থাকবে অরিজিনাল, এইটুকু পরের যে কাজটুকু আমি করলাম এই কাজটুকু আমি অন্য একটা নাম দিয়ে অন্য একটা ফাইলে আমি সেভ করব। তাহলে কীভাবে করব? দেখুন এখানে যাব ফাইল থেকে সেভ এজ অপশনে যাব, যে বিষয়টা আমি প্রথম দিনও আমি একটু বলেছিলাম, আজকে আবার বলছি দেখুন। তারপর আমরা যাব এখানে লোকেশনটা সিলেক্ট করে দেব, কম্পিউটার লোকেশন সিলেক্ট করবো, কি ডকুমেন্ট সিলেক্ট করার পর একটা বক্স চলে আসবে, বক্সটা চলে আসছে দেখুন। এখানে আমি লিখে দিব, আমরা কি লিখব? ফ্রন্ট, আমরা লিখে দিব এখানে, আমরা কি করলাম ফ্রন্ট স্টাইল, ফ্রন্ট স্টাইল লেখার পরে আমি সেভে ক্লিক করে দিলাম। আমার এইটা ফ্রন্ট স্টাইল নামে এই ফাইলটা সেভ হয়ে গেল। যাই হোক, আমরা মোটামুটি আজকের প্রথম ক্লাসের যে আলোচনাটা ছিল সেটা আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, বন্ধুরা আপনারা যে বিষয়টা প্র্যাকটিস করবেন, আপনারা একটা টেক্সট লিখবেন। মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করার পরে একটি টেক্সট লিখবেন, তারপরে টেক্সটের ফন্ট চেঞ্জ করবেন আপনার পছন্দ অনুযায়ী। বিভিন্ন স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করবেন, কিভাবে কোন ফন্টের স্টাইলটা কীরকম একটু প্র্যাকটিস করবেন। তারপরে বোল্ড কীভাবে করতে হয়, ইটালিক কীভাবে করতে হয়, আন্ডারলাইন কীভাবে করতে হয়, বা কোনো একটা টেক্সটের মাঝখান বরাবর কীভাবে ক্রস লাইন টানা যায়, এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।